হ্যালো এভরিওয়ান। সো আমরা এর আগের ক্লাসে রিয়েক্টিভ ডাইসের ক্লাসিফিকেশনের কথা বলেছিলাম। তো ওইটা ছিল অন দ্য বেসিস অফ আমাদের নাম্বার অফ ফাংশনাল। তো আমরা আজকে আবার হচ্ছে ক্লাসিফিকেশন দেবো, বাট এটা হচ্ছে অন দ্য বেসিস অফ রিয়েক্টিভিটি। রিয়েক্টিভিটির উপর বেসিস করে আমাদের রিয়েক্টিভ ডাইসকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তো ফার্স্টে যেটা সেটা হলো আসলে কোল্ড ব্র্যান্ড রিয়েক্টিভ ডাইস। তো প্রথমে হচ্ছে গিয়ে আমাদের কোল্ড ব্র্যান্ড রিয়েক্টিভ ডাইস। এটাকে কোল্ড ব্র্যান্ড বলার কারণ কি? কারণ হচ্ছে আমাদের এই ডাইসটা আমরা রুম টেম্পারেচারে ডাইং করার জন্য ইউজ করতে পারি। তো এটা হচ্ছে আমরা রুম টেম্পারেচারে ডাইং করতে পারি, তো এই জন্য এটাকে কোল্ড ব্র্যান্ড বলা হয়। আর এটার কেমিক্যাল স্ট্রাকচারের দিকে যদি তাকায় তাহলে এটার কেমিক্যাল স্ট্রাকচার দেখতে হচ্ছে কাইন্ড অফ এরকম থাকবে, এরকম। এরকম একটা স্ট্রাকচার থাকবে, আর এখানে ক্লোরিন থাকবে দুইটা। এটা হইতে পারে আমাদের কোল্ড ব্র্যান্ড রিয়েক্টিভ ডাইস। এটা ডাইপার্টিকল দেখানো হয়েছে আর কি। আর এটাকে হচ্ছে গিয়ে আমরা কি বলি, ডিসিটি বলি, মানে হলো ডাইক্লোরো ট্রাইজিন। তো এখানে দুইটা ক্লোরিনের জন্য এটার রিঅ্যাক্টিভিটি অনেক বেশি হয়। এর ফলে এটা হচ্ছে গিয়ে আমাদের কম টেম্পারেচারে ডাইং করা পসিবল হয়, যে জন্য এটাকে আমরা কি বলতেছি, কোল্ড ব্র্যান্ড রিঅ্যাক্টিভ ডাইস বলতেছি। আচ্ছা, এর পরের যে ক্যাটাগরি সেটা হলো মিডিয়াম ব্র্যান্ড রিঅ্যাক্টিভ ডাইস। তো এটাকে মিডিয়াম ব্র্যান্ড বলার কারণ কি? এর কারণ হচ্ছে কি, আমাদের এই টাইপের ডাইসকে আমরা যদি ডাইং করতে চাই তাহলে যে টেম্পারেচার লাগে সেটা হচ্ছে অ্যারাউন্ড 60 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই জন্য এটাকে মিডিয়াম ব্র্যান্ড বলা হয়। আর এটার রিঅ্যাক্টিভ সাইট হিসেবে যদি দেখি বা রিঅ্যাক্টিভ গ্রুপ যেটা থেকে, তাহলে হতে পারে আমাদের এরকম ভিনাইল সালফার গ্রুপ হতে পারে। তো এটা হতে পারে আমাদের মিডিয়াম ব্র্যান্ড রিঅ্যাক্টিভ ডাইস। তো এরপরে যেটা আছে সেটা হলো আমাদের হট ব্র্যান্ড রিঅ্যাক্টিভ ডাইস। তো এটাকে হট ব্র্যান্ড বলার কারণটা কি? কারণ হলো আমাদের এই টাইপের ডাইস দিয়ে ডাইং করার জন্য যে টেম্পারেচার লাগে সেটা হচ্ছে অ্যারাউন্ড 80 ডিগ্রি সেন্টিগ্রেড। এই জন্য এটাকে হট ব্র্যান্ড রিঅ্যাক্টিভ ডাইস বলা হয়। আর এটা যদি কেমিক্যাল স্ট্রাকচারের দিকে দেখায় তাহলে হচ্ছে কি, এটা ডাইসের স্ট্রাকচারটা কাইন্ড অফ এরকম হবে, এরকম থাকবে কাইন্ড অফ। এরকম একটা স্ট্রাকচার থাকবে। আর এখানে আমাদের লিভিং গ্রুপ থাকবে একটা। তো লিভিং গ্রুপ একটা থাকার কারণে আমাদের এই ডাইসের রিঅ্যাক্টিভিটি তুলনামূলকভাবে অন্য যে দুই ক্যাটাগরির ডাইস দেখানো হয়েছে তার থেকে কম হবে। তো এই রিঅ্যাক্টিভিটির উপর বেসিস করে আমাদের হচ্ছে গিয়ে এই ডাইস গুলাকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা যায়। তো এই 3 নাম্বার যে ক্যাটাগরি দেখানো হয়েছে এটার রিঅ্যাক্টিভিটি সব থেকে কম। আর এটার তুলনায় আমাদের 2 নাম্বার যে ডাইসটা দেখানো হয়েছে এটার রিঅ্যাক্টিভিটি তুলনামূলকভাবে বেশি। আর সব থেকে বেশি হবে আমাদের এই টাইপের ডাইস গুলো। আচ্ছা, তো এটা হচ্ছে গিয়ে আমাদের টাইপস অফ রিঅ্যাক্টিভ ডাইস অন দ্য বেসিস অফ রিঅ্যাক্টিভিটি। তো আমরা এরপরে যেটা দেখবো সেটা হলো আমাদের এই যে রিঅ্যাক্টিভিটি যেটা আছে এটা আসলে কিভাবে পরিবর্তন করা সম্ভব। তো এটা দুইটা ওয়েতে পরিবর্তন করা যায়। একটা হচ্ছে আমরা রিঅ্যাক্টিভ গ্রুপটা হচ্ছে পরিবর্তন করতে পারি, তাহলে আমাদের রিঅ্যাক্টিভিটি চেঞ্জ হয়ে যাবে ডাইসের। আরেকটা হচ্ছে আমরা রিঅ্যাক্টিভ গ্রুপটা সেম রাখবো, বাট লিভিং গ্রুপটা হচ্ছে পরিবর্তন করবো, তাহলে আমাদের ডাইসের রিঅ্যাক্টিভিটি চেঞ্জ হয়ে যাবে। তো এটা আমরা এখান থেকে বুঝতে পারবো। যেমন আমাদের এখানে যেটা দেখানো হচ্ছে সেটা হলো ট্রাইজিন। তো এটা হচ্ছে ট্রাইজিন বেসড রিঅ্যাক্টিভ ডাইস। এটা হচ্ছে ট্রাইজিন। ওকে, বাট এইখানে যেটা দেখানো হচ্ছে সেটা হলো আমার pyrimidine বেসড রিঅ্যাক্টিভ ডাইস। তো আমার এই ট্রাইজিন বেসড রিঅ্যাক্টিভ ডাইসের যে রিঅ্যাক্টিভিটি সেটা কিন্তু হচ্ছে পিরিমিডিনের থেকে বেশি হয়। তো এটা বেশি হওয়ার কারণটা কি? কারণ হলো আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম যে আমাদের এই রিঅ্যাক্টিভ ডাইস গুলা যে হচ্ছে রিঅ্যাক্টিভ গ্রুপ যেগুলো আছে সেগুলো হচ্ছে কি হয়, ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়। এই রিঅ্যাক্টিভ গ্রুপগুলোর ইলেকট্রন ডেফিসিয়েন্সির মেন যে কারণটা সেটা হলো আমাদের এই যে নাইট্রোজেনের প্রেজেন্ট থাকার কারণটা। তো এখানে নাইট্রোজেন প্রেজেন্ট থাকে, এই জন্য আমাদের রিঅ্যাক্টিভ গ্রুপ যেটা আছে এগুলোর হচ্ছে ইলেকট্রন ডেফিসিয়েন্সি অনেক বেশি থাকে। তো এখানে নাম্বার অফ নাইট্রোজেন হচ্ছে তিনটা আছে, বাট এখানে দুইটা আছে। তো আমরা এখান থেকে কম্পেয়ার করতে পারি, তো এই গ্রুপের যে ইলেকট্রন ডেফিসিয়েন্সি সেটা হচ্ছে আমাদের এই গ্রুপের থেকে বেশি হয়। এর ফলে এটা আমাদের হচ্ছে গিয়ে অনেক বেশি রিয়েক্ট হবে তুলনামূলকভাবে এটার থেকে। তো এই জন্য এইগুলোর রিয়েক্টিভিটি তুলনায় বেশি হবে। তো আবার আমরা এইভাবে চিন্তা করতে পারি, আমাদের এখানে যে গ্রুপটা দেখানো হয়েছে সেটা হচ্ছে ভিনাইল সালফোন গ্রুপ। তো এই ভিনাইল সালফোন গ্রুপের থেকে আমাদের হচ্ছে অ্যাক্টিভেটেড ভিনাইল গ্রুপ অনেকগুলো থাকতে পারে। যেমন হচ্ছে কি অ্যাক্রাইল অ্যামাইড গ্রুপ থাকতে পারে। দ্যাট কেস হচ্ছে আমাদের যে গ্রুপটা থাকবে সেটা হচ্ছে কি এরকম কিছু একটা থাকবে, এরকম কিছু একটা থাকবে। তো এই গ্রুপের ক্ষেত্রে যে রিঅ্যাক্টিভিটি আমরা পাবো
তার তুলনায় এটার রিঅ্যাক্টিভিটি কিন্তু বেশি হবে। এর কারণ হলো আমাদের এখানে যে এই যে সালফার গ্রুপ যেটা আছে, এই গ্রুপের যে ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা সেটা কিন্তু হচ্ছে আমাদের এই গ্রুপের থেকে বেশি হবে। এর ফলে আমার এইখানে যে ভিনাইল গ্রুপটা আছে আর এখানে যে ভিনাইল গ্রুপটা আছে, এই দুটো গ্রুপের ভিতর এই গ্রুপটাতে আমার হচ্ছে কি ইলেকট্রন ডেফিসিয়েন্সি বেশি হবে, যার ফলে এই যে আমাদের হচ্ছে ভিনাইল সালফার গ্রুপ এটার রিঅ্যাক্টিভিটি এটার থেকে তুলনামূলকভাবে বেশি হবে। তো এইভাবে রিঅ্যাক্টিভ গ্রুপ পরিবর্তন করে আমরা রিঅ্যাক্টিভিটি চেঞ্জ করতে পারি। তো আরেকটা ওয়ে আছে যেটা হচ্ছে আমরা রিঅ্যাক্টিভ গ্রুপটাকে সেম রাখবো, বাট গ্রুপের ভিতর আমাদের হচ্ছে কি এই লিভিং গ্রুপটাকে চেঞ্জ করবো, যেমন এটা এখানে দেখানো হচ্ছে। যেমন আমরা যদি এই দুইটার সাথে কম্পেয়ার করি, এটা আর হচ্ছে এটা, আমাদের এখানে কিন্তু রিঅ্যাক্টিভ যে গ্রুপটা কিন্তু সেম, বাট আমাদের এই গ্রুপের ভিতর এখানে হচ্ছে ক্লোরিন আছে লিভিং গ্রুপ হিসেবে, বাট এখানে হচ্ছে ফ্লোরিন। তো আমরা এটাও জানি যে ফ্লোরিনের যে ইলেকট্রোনেগেটিভিটি সেটা কিন্তু ক্লোরিনের থেকে বেশি, ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে ক্লোরিনের থেকে বেশি। তো এই বেশি হওয়ার ফলে কি হয়, আমার এই যে সাইটের দিকে যদি একটু খেয়াল করি, তাহলে কি হবে, আমার এইখানে নাইট্রোজেন ইলেকট্রন টেনে নিচ্ছে, এখানেও টেনে নিচ্ছে, এখানেও টেনে নিচ্ছে। আবার ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে অনেক বেশি থাকার কারণে ক্লোরিনও কি করবে, ইলেকট্রন হচ্ছে কি টেনে নেবে। আবার সেম হচ্ছে এখানেও হবে, আমার হচ্ছে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি নেগেটিভিটি হচ্ছে থাকার কারণে কি করবে, এই ফ্লোরিন হচ্ছে ইলেকট্রন নিচের দিকে টেনে নেবে। বাট এই দুইটার কম্প্যারিজন যখন করবো তখন ফ্লোরিনের কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি ফ্লোরিনের থেকে অনেক বেশি। এর ফলে আমাদের ফ্লোরিনটা অনেক বেশি পরিমাণে ইলেকট্রন কি করবে, নিচের দিকে টেনে নেবে। যার ফলে আমাদের এখানে যে সাইডটা আছে এই সাইডের যে ইলেকট্রন ডেফিসিয়েন্সি সেটা হচ্ছে কি এই সাইডের থেকে বেশি হয়ে যায়। তাহলে এটা এখানেও খেয়াল করতে পারি। বাট এখানে একটা আমাদের ইস্যু আছে, যেমন হচ্ছে আমাদের এখানে নাইট্রোজেন কিন্তু এইখানে দুইটা আছে, সিমিলারলি এখানেও দুইটা আছে। তো এই দুইটা নাইট্রোজেন থাকার কারণে আমার কি হবে, এই যে যে ফ্লোরিন যেটা, এই ফ্লোরিন কিন্তু হচ্ছে আমার লিভিং গ্রুপ হিসেবে কাজ করবে। কারণ এইখানে যে কার্বনটা আছে, এই কার্বনের ইলেকট্রন ডেফিসিয়েন্সি হচ্ছে বেশি হবে। সিমিলারলি এইখানেও হচ্ছে কি আমার ইলেকট্রন ডেফিসিয়েন্সি বেশি হবে। হ্যাঁ, এইখানেও বেশি হবে, বাট এইখানে যে ক্লোরিনটা আছে এই ক্লোরিনের কিন্তু হচ্ছে রিঅ্যাক্টিভিটি থাকবে না। এর কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের এর আশেপাশে কিন্তু কোনো নাইট্রোজেন নাই। নাইট্রোজেন না থাকার কারণে আমার এখানে যে কার্বনটা আছে এই কার্বনের ইলেকট্রন ডেফিসিয়েন্সি ওই পরিমাণ কম হবে না, বা ইলেকট্রন ডেফিসিয়েন্সি হচ্ছে ওই পরিমাণ হবে না, যার ফলে আমাদের এটা কি করতে পারবে, আমাদের হচ্ছে গিয়ে এই সাবস্টিটিউশন রিঅ্যাকশন সাস্টেইন করতে পারবে। যার ফলে আমাদের হচ্ছে গিয়ে এখানে যে ক্লোরিনটা আছে এটা যদিও লিভিং গ্রুপ, বাট এইটা আসলে আমাদের কি থাকবে, নন রিঅ্যাক্টিভ থাকবে, একটা নন রিঅ্যাক্টিভ পজিশন। তো এটা হচ্ছে গিয়ে এখানে একটা ইস্যু ছিল। তো আমরা এই আবার এই যে লিভিং গ্রুপের যে ব্যাপারটা এটা কিন্তু এই যে এখানেও দেখতে পারি। এখানে কিভাবে দেখতে পারি, তো আমাদের এখানে যে অ্যাক্রাইল অ্যামাইড ডাইসটা আছে, এই ডাইসে আমরা যদি একটু স্লাইড পরিবর্তন করে নিয়ে আসি, পরিবর্তনটা কিভাবে, যদি এইভাবে একটু পরিবর্তন করি আমরা, এরকম ভাবে যদি পরিবর্তন করি, এখানে কার্বনের সাথে একটা ব্রোমিন অ্যাড করি, তাহলেও কিন্তু আমরা হচ্ছে কি এই যে যে ডাইস যেটা আছে এই ডাইসের যে রিয়েক্টিভ এই গ্রুপের হচ্ছে কি ইলেকট্রন ডেফিসিয়েন্সি কিন্তু হচ্ছে বেড়ে যাবে। এর মানে হচ্ছে কি এই যে আমাদের ডাইস যেটা আছে এই ডাইসের যে রিয়েক্টিভ গ্রুপ আছে এই গ্রুপটার কিন্তু হচ্ছে গিয়ে রিয়েক্টিভিটি এটার থেকে বেড়ে যাবে, মানে এর প্রিভিয়াস কন্ডিশনের থেকে বেড়ে যাবে। তো আমরা এইভাবে আসলে এই আমাদের ডাইসের যে রিয়েক্টিভিটি সেটা হচ্ছে মডিফিকেশন করতে পারি। তো দুইটা ওয়ে, একটা হচ্ছে আমরা রিয়েক্টিভ সাইট পরিবর্তন করবো বা গ্রুপ পরিবর্তন করবো, আরেকটা হচ্ছে কি এই লিভিং গ্রুপ হিসেবে যেটা থাকবে সেটা পরিবর্তন। হোপফুলি বোঝা গেছে। তো এখানে আরেকটা ব্যাপার হলো আমাদের এই যে যে ডাইসটা তৈরি হলো এই ডাইসের রিঅ্যাক্টিভিটি এটা প্রিভিয়াস কন্ডিশনের থেকে বেশি। এর কারণটা আমরা বুঝতে পেরেছি যে এখানে ব্রোমিনের অ্যাডিশনের কারণে আমার হচ্ছে রিঅ্যাক্টিভিটি বেড়ে গেছে, বাট এটা কিভাবে বাড়ছে, আমাদের হচ্ছে প্রিভিয়াস কন্ডিশনের দিকে যদি তাকাই তাহলে এখানে এই যে এই গ্রুপটা কি করতেছিল, আমার এখান থেকে ইলেকট্রনটা হচ্ছে কি এইদিকে টেনে আনতেছিল। তো আমাদের এখানে কিন্তু সেম কাজটাই করতেছে, বাট এখানে অ্যাডিশনালি আরেকটা গ্রুপ যুক্ত হয়েছে যেটা হচ্ছে কি ব্রোমিন। এই ব্রোমিন কি করতেছে, ব্রোমিন আবার ইলেকট্রন হচ্ছে কি নিজের দিকে টেনে নিচ্ছে, এখান থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নিচ্ছে। এর ফলে এই যে আমার যে ইলেকট্রন টেনে নেওয়ার যে পরিমাণ বা টেন্ডেন্সি এটা কিন্তু হচ্ছে আমাদের এই সেকেন্ড যে সিচুয়েশন দেখানো হয়েছে সেকেন্ড সিচুয়েশনে ফার্স্ট সিচুয়েশন থেকে কিন্তু বেশি হয়। এর ফলে আমার এইখানে যে কার্বনের যেটা দেখানো হয়েছে এই পজিশনের যে কার্বনটা এটা সেকেন্ড সিচুয়েশনের ক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে কি হবে, পজিটিভ চার্জের পরিমাণ অনেক বেড়ে যাবে। এই কার্বনের যে ইলেকট্রোফাইলের সাথে অ্যাটাচ হওয়ার যে টেন্ডেন্সি সেটাও কিন্তু বেড়ে যাবে।
তো এটাই হচ্ছে কি আসলে মেইন রিজনটা। আমরা এখন রিয়াকশন মেকানিজম দেখবো রিয়েক্টিভ ডাইস। এর মানে হচ্ছে এই ডাইস গুলা ফাইবারের সাথে কিভাবে বন্ড ফর্ম করে বা কিভাবে রিয়াকশন করে সেটা আমরা দেখবো। তো আমরা এটা দুই টাইপের ডাইসের জন্য দেখবো। ফার্স্ট হচ্ছে কি আমাদের ভিনাইল সালফোন ডাইসের জন্য, ভিনাইল সালফোন ডাইসের জন্য। আর এর পরের যে ক্যাটাগরি বা পরের যে টাইপের ডাইসের জন্য দেখবো সেটা হলো ট্রাইজিন বেসড ডাইসের জন্য। তো এই ভিনাইল সালফোন বেসড যে ডাইস গুলো আছে এগুলো হচ্ছে আমাদের ফাইবারের সাথে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের মাধ্যমে যুক্ত হয়। তো এটা আমরা ডিটেলসে দেখবো, সমস্যা নেই। তো আমরা এই ভিনাইল সালফোন ডাইসটাকে এইভাবে লিখতে পারি আসলে, SO2, আর এইখানে হচ্ছে আমাদের সালফেটো। তো আমাদের এই ভিনাইল সালফোন যেটা আছে সেটা কিন্তু এই ফর্মে তৈরি করা হয়, মানে প্রিপারেশন স্টেজটা কিন্তু এই ফর্মে থাকে। আর এটার কারণটা হলো আমাদের এই ফর্মে ডাইসটা হচ্ছে গিয়ে বেশি স্টেবল হয়। তো এই ডাইসের স্টেবিলিটি বাড়ানোর জন্য আমাদের হচ্ছে গিয়ে ডাইসটাকে এই ফর্মে আসলে প্রিপেয়ার করা হয়। তো এইটাকে আমরা কি করি, এটাকে হচ্ছে আমরা হিট এবং অ্যালকালি কন্ডিশনে এই যে এখানে যে গ্রুপটা আছে, সালফেট ইথাইল সালফোন গ্রুপটা আছে, এটাকে আমরা ভিনাইল গ্রুপে কনভার্ট করি। তো এই এই রিঅ্যাকশনটা কিন্তু আমরা এই অর্গানিক কেমিস্ট্রিতে দেখেছিলাম, আমরা কিভাবে অ্যালকোহল থেকে অ্যালকিন প্রিপেয়ার করি। সেইখানে কিন্তু এই রিঅ্যাকশনটা ছিল যে আমাদের এই হিট এবং অ্যালকালি যখন আমরা অ্যাপ্লাই করি তখন এই যে গ্রুপটা আছে এটা হচ্ছে আমাদের ভিনাইল গ্রুপে কনভার্ট হয়ে যায়, সেটা হচ্ছে এরকম ভিনাইল গ্রুপে কনভার্ট হয়ে যায়। আচ্ছা, তো এটা কিন্তু আমাদের ডাইসের যে অ্যাকচুয়াল ডাইস যেটা আছে সেটা হচ্ছে ফর্মটা। তো আমাদের যেহেতু এই ডাইসটা হচ্ছে গিয়ে এই নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন দেওয়া লাগবে, তার মানে এখানে যে গ্রুপটা আছে এই গ্রুপটাকে কি হওয়া লাগবে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট হওয়া লাগবে, মানে যে কোনো একটা কার্বনের ইলেকট্রন ডেফিসিয়েন্ট হওয়া লাগবে। তো এটা আসলে কিভাবে হয়, এটা হওয়ার মেকানিজমটা কাইন্ড অফ এরকম। তো আমাদের এইখানে এই এটা হচ্ছে এরকম ভাবে হয় আসলে, আমাদের এখানে যে ডাইসের সাথে সালফোন গ্রুপটা আছে এই গ্রুপটা এরকম ভাবে থাকে। তো আমাদের এই যে অক্সিজেন যেটা আছে এটার ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি হওয়ার কারণে এই অক্সিজেন কি করে, ইলেকট্রন হচ্ছে নিজের দিকে টেনে নেয়। আর এই ইলেকট্রন পরবর্তীতে কি করে, আমার কার্বন হচ্ছে গিয়ে নিয়ে নেয়। এর ফলে আমাদের হচ্ছে গিয়ে এখান থেকে যে ইলেকট্রনটা আছে সেটা হচ্ছে আমাদের অক্সিজেনে চলে আসে, আর এই ইলেকট্রনটা এখানে চলে আসে। আচ্ছা, তাহলে কি হয়, তাহলে আমার এইখানে যে কার্বনটা আছে এই কার্বনের যে নিট চার্জ সেটা কিন্তু পজিটিভ হয়ে যায়, আর এটা নিট চার্জ কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। আর এর ফলে আমাদের এখানে যে কার্বনটা আছে এটা কি হয়, এটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল হয়, ইলেকট্রোফাইল হয়। তো এটা ইলেকট্রোফাইল কেন হলো, কারণ এটার ইলেকট্রনের হচ্ছে ঘাটতি আছে, এই জন্য এটা আমাদের এই এমন একটা কম্পাউন্ডের সাথে যুক্ত হতে চাবে যার ইলেকট্রন হচ্ছে অনেক বেশি আছে। আর যেটা আমরা দেখতে পারি, যেমন আমাদের যে ফাইবারটা আছে, ফাইবারটা আমরা নর্মালি সেলুলোজ ফাইবারের কথা বলতেছি, এই ফাইবারটা যখন আমরা অ্যালকালি মিডিয়ামে নেব, যেমন NaOH হতে পারে, তখন কি হবে, সেটা হচ্ছে আমাদের সেল ও মাইনাস বা সেলুলোজের আয়নে কনভার্ট হয়ে যাবে। তো এই যে আয়ন যেটা হলো এটা কিন্তু আমার আবার কি হলো, এটা হচ্ছে আমাদের নিউক্লিওফাইল হয়ে গেল, নিউক্লিওফাইল হয়ে গেল। আচ্ছা, নিউক্লিওফাইল কেন হলো, কারণ এখানে ইলেকট্রনের পরিমাণ অনেক বেশি হওয়ার কারণে এটা এমন কিছুর সাথে যুক্ত হতে চাবে যার ইলেকট্রন হচ্ছে ঘাটতি আছে। এর ফলে এটা নিউক্লিওফাইল হয়ে গেল আর এটা হচ্ছে ইলেকট্রোফাইল হয়ে গেল। আর এর ফলে আমাদের এইখানে যেটা আছে এটা হচ্ছে আমাদের কোথায় যুক্ত হবে, এই যে এই কার্বনের সাথে যুক্ত হবে। আর যুক্ত হয়ে গেলে আমাদের আলটিমেটলি কি হবে, আলটিমেটলি হচ্ছে আমাদের এই ফাইবারটা ডাইসের সাথে অ্যাটাচ হয়ে যাবে। আর যেহেতু আমাদের এইখানে কার্বন যেটা আছে আর এখানে অক্সিজেন যেটা আছে দুইটাই হচ্ছে আমাদের নন মেটাল, এর ফলে আমাদের এখানে যে বন্ড ক্রিয়েট হবে সেটা হচ্ছে আমাদের কোভ্যালেন্ট বন্ড ক্রিয়েট হবে। তো এইভাবে কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে আমাদের কি হয়, আমাদের এই যে ডাইস যেটা থাকে এই ডাইসের সাথে আমাদের হচ্ছে ফাইবারটা যুক্ত হবে। তো আর এখানে যে বন্ড থাকে সেটা হচ্ছে গিয়ে কোভ্যালেন্ট। তো এইটা আমাদের হচ্ছে গিয়ে ভিনাইল সালফোনের জন্য ছিল। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো ট্রাইজিন বেসড রিঅ্যাক্টিভ ডাইসের জন্য।
তো এখানেও আমার হচ্ছে কি নিউক্লিওফিলিক রিয়াকশনটা হয়, বাট এখানে আমার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনটা হয়। তো এটা যদি আমরা একটু দেখি, তো আমরা 2 নাম্বার যে ক্যাটাগরির জন্য দেখব সেটা হচ্ছে ট্রাইজিন বেসড রিয়েক্টিভ ডাইসের জন্য। ট্রাইজিন বেসড রিয়েক্টিভ ডাইসের জন্য। তো আমাদের ট্রাইজিন গ্রুপটা এরকম থাকে, এরকম একটা গ্রুপ থাকে। আর এই গ্রুপে হচ্ছে আমাদের দুইটা লিভিং গ্রুপ থাকতে পারে। তো এখানে আমাদের ব্রিজিং গ্রুপ থাকবে, আর এটা হচ্ছে আমাদের ডাইস। তো আমাদের এইখানে যে গ্রুপটা দেখানো হচ্ছে, এই গ্রুপটা কিন্তু আমাদের কি ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয়, এটা আমরা আগেও দেখেছি, তাই না? ইলেকট্রন ডেফিসিয়েন্ট হওয়ার কারণে আমাদের এইখানে যে কার্বনটা আছে আর এই পজিশনে যে কার্বনটা আছে, এই কার্বনের যে নিট চার্জ সেটা কি হয়, সেটা হচ্ছে পজিটিভ হয়। আর এটা পজিটিভ হওয়ার কারণে কি হয়, আমাদের যে এই নিউক্লিওফাইল যেগুলো আছে, এই নিউক্লিওফাইলের প্রতি হচ্ছে অ্যাট্রাক্টেড হয়। যেমন আমাদের এই যদি সেলুলোজের কথা বলি, সেলুলোজ হচ্ছে আমরা জানি, এটা আমরা একটু আগেও দেখলাম যে অ্যালকালি কন্ডিশনে কি হয়, সেল ও মাইনাস মানে এই আয়নে কনভার্ট হয়ে যাবে। তো এটা আমরা আগেও দেখেছি যে এই আয়ন যেটা হলো এটা হচ্ছে আমাদের নিউক্লিওফাইল, মানে এটা এমন কিছুর সাথে যুক্ত হতে চাবে যার ইলেকট্রনের হচ্ছে গিয়ে ঘাটতি আছে। তো এইখানে যেহেতু আমাদের কার্বন যেটা আছে এটা হচ্ছে গিয়ে ইলেকট্রনের ঘাটতি দেখা গেছে, যে যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা হচ্ছে গিয়ে বলি ইলেকট্রোফাইল। তো আমাদের এইখানে যে কার্বনটা এটা যেহেতু ইলেকট্রোফাইল হয়ে গেছে, এর ফলে এটা কি হতে যাবে, আমাদের এই যে নিউক্লিওফাইল যেটা হচ্ছে এই নিউক্লিওফাইলের সাথে অ্যাটাচ হতে যাবে। তো আমাদের কি হবে পরবর্তীতে, আমাদের এইখানে এই ফাইবারটা অক্সিজেন এখানে যুক্ত হতে যাবে। তো মোটামুটি দেখতে অনেকটা এরকম হবে। আমি যদি হচ্ছে এটা মুছে ফেলি, আশা করি এতটুকু বোঝা গেছে। তো আমাদের হচ্ছে গিয়ে কি হবে, এইখানে এইখানে হচ্ছে আমার এই সেলুলোজটা যুক্ত হতে যাবে। আর এখানে এটা যখনই যুক্ত হবে, ক্লোরিন এখান থেকে কি হয়ে যাবে, ক্লোরিন এখান থেকে চলে যাবে। আর এই পুরো রিয়াকশনটা হচ্ছে গিয়ে ওয়ান স্টেপে হয়, এজন্য এই রিয়াকশনটাকে কি বলা হয়, SN2 রিয়াকশন। মানে হলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। আর এটা যেহেতু ওয়ান স্টেপে হচ্ছে এই জন্য SN2 বলা হচ্ছে। তো এই ফলে কি হলো, আমার যে নিউক্লিওফাইল যেটা ছিল এই নিউক্লিওফাইলটা ক্লোরিনকে রিপ্লেস করে এখানে অ্যাটাচ হবে। এই জন্য এটাকে হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বলে। তো আমাদের এই দুইটা মেকানিজম কাজ করে। এই আমাদের এরকম হেটারোসাইক্লিক যে গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন গুলো হয়। আর এই যে ভিনাইল সালফোন যুক্ত যে গ্রুপগুলো আছে এখানে হচ্ছে আমার নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন গুলো। তো এই দুইটা মেকানিজমে আমাদের এই ডাইস গুলো ফাইবারের সাথে অ্যাটাচ করে। তো আমরা এতটুকু যদি বুঝতে পারি, এখন আমাদের উপরে বেশ কিছু ব্যাপার আছে যেটা আমি স্কিপ করছিলাম। যেমন এই যে এখানে কুল ব্র্যান্ডের যে রিঅ্যাক্টিভ ডাইস বলা হচ্ছে, এটা কিন্তু কমার্শিয়ালি প্রোশন MX বলা হয়। আর এখানে দুইটা ক্লোরিন থাকার কারণে এটার রিঅ্যাক্টিভিটি অনেক বেশি হয়। আর এটার ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন এটার রিঅ্যাক্টিভিটি অনেক বেশি হওয়ার কারণে এটার হাইড্রোলিসিস অনেক বেশি হয়। হাইড্রোলিসিস অনেক বেশি হয়। কারণ এটার রিঅ্যাক্টিভিটি যেহেতু অনেক বেশি, এটা ফাইবারের সাথে রিঅ্যাকশন করবে, ইন দ্য মেন টাইম আমার ওয়াটারের ওএইচ এর সাথে হচ্ছে রিঅ্যাকশন করবে। এর ফলে প্রচুর পরিমাণে আমার ডাইস কি হয়ে যাবে, ডাইস হচ্ছে গিয়ে নষ্ট হয়ে যাবে। আরেকটা ব্যাপার, কোন একটা ডাইসের এই ফার্স্ট লিভিং গ্রুপ যখন চলে যাবে, এটা খুব ইজিলি চলে যাবে। বাট পরের লিভিং গ্রুপটা কিন্তু হচ্ছে গিয়ে মানে অ্যাট এ টাইম বা সাইমেলটেনিয়াসলি চলে যাবে না। ফার্স্ট এডটা চলে যাবে, তারপরে হচ্ছে এটা চলে যাবে। আরেকটা ব্যাপার হলো, আমাদের এখানে যে দুইটা কার্বন দেখানো হচ্ছে, এই দুইটা কার্বনের কিন্তু হচ্ছে গিয়ে রিয়াকশনের যে পসিবিলিটি সেটা কিন্তু একই রকম হয় না। তো কোন একটা কার্বন ফার্স্টে রিয়াকশন করে ফেলবে, বা এখানে কোন একটা কার্বন আমার হচ্ছে গিয়ে ফার্স্টে সেলুলোজের সাথে অ্যাটাচ হয়ে গেল, পরের কার্বনটা কিন্তু সেলুলোজের সাথে খুব সহজে অ্যাটাচ হয়। এখন আবার আমার হচ্ছে গিয়ে হাই টেম্পারেচার মেনটেন করতে হবে। তো এইটা নিয়ে আমরা হচ্ছে গিয়ে পরবর্তী লেকচার আরো ডিটেলস এর কথা বলবো।